হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা জানা গল্পে সবাইকে স্বাগত। রহস্য রোমাঞ্চ গল্প পড়তে ও শুনতে আমাদের সবারই ভালো লাগে। ফেলুদা, ব্যোমকেশ, শার্লক এদের গল্প শুনে ও মুভি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই সবসময়। এরকমই একটা রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ইন্দ্রজাল রহস্য। গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন প্রেস করে দিও যাতে পরের গল্পটা সহজেই শুনতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা ইন্দ্রজাল রহস্য। অন্যান্য অনেক জিনিসের মতো ম্যাজিক সম্বন্ধেও ফেলুদার যথেষ্ট জ্ঞান আছে। এখনও ফাঁক পেলে তাসের প্যাকেট হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত সাপায় অভ্যাস করতে দেখেছি। সেই জন্যই কলকাতায় সূর্যকুমারের ম্যাজিক হচ্ছে দেখে আমরা তিনজনে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসব। তৃতীয় ব্যক্তিটি অবশ্য আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যারা ম্যাজিক আয়োজন করেছে তারা ফেলুদাকে খুব চেনে, তাই চাইতে এই তিনখানা প্রথম সারির টিকিট পাওয়া গেল। গিয়ে দেখি হল প্রায় 6 আনা ফাঁকা। ম্যাজিক যা দেখলাম নেহাত খারাপ নয়, কিন্তু ম্যাজিশিয়ানের ব্যক্তিত্বে কোথায় যেন ঘাটতি আছে। ফ্রেঞ্চ কার দাড়ির সঙ্গে একটা চুমকি বসানো সিল্কের পাগড়ি, কিন্তু গলার আওয়াজটা পাতলা। গোলমালটা সেখানে, অথচ ম্যাজিশিয়ানকে অনর্গল কথা বলে যেতে হয়। সামনের সারিতে বসার পরে হলো কি, হিপনোটিজম দেখাতে ভদ্রলোক লালমোহন বাবুকে স্টেজে ডেকে নিলেন। এই জিনিসটা ভদ্রলোক ভালোই জানেন। লালমোহন বাবুর হাতে পেন্সিল দিয়ে সেটাকে কামড়াতে বলে জিজ্ঞেস করলেন, চকোলেট কেমন লাগছে? লালমোহন বাবু সম্মোহিত অবস্থায় বললেন, খাসা চমৎকার চকোলেট। 5 মিনিট স্টেজে ছিলেন, তার মধ্যেই জটায়ু একবারে নাজেহাল হয়ে গেছিলেন, আর লোকেও উপভোগ করলো খুব। লালমোহন বাবুর জ্ঞান ফেরার পরে হাততালি আর থামে না। পরদিন ছিল রবিবার। লালমোহনবাবু তার সবুজ অ্যাম্বাসাডারটায় ঠিক 9টার সময় চলে এসেছিলেন তার গড়পাড়ের বাড়ি থেকে আড্ডা মারতে। তখনও ম্যাজিকের কথা হচ্ছে। ফেলুদা বলল, ঠিক জমাতে পারছে না লোকটা, কালকেও সিট খালি ছিল, দেখেছিলি? লালমোহনবাবু বললেন, কিন্তু যাই বলুন মশাই, আমাকে যেভাবে বোকা বানানো, তাতে বলতেই হবে কৃতিত্ব আছে। পেন্সিল চিবিয়ে চকলেট, পাথর কামড়ে কড়া পাকের সন্দেশের স্বাদ, এ ভাবা যায় না। শ্রীনাথ সবে চা এনেছে। এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ, আর সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল, অথচ কারোর আসার কথা নেই। খুলে দেখি বছর 30-এর ভদ্রলোক। এটাই কি প্রদোষ মিত্রের বাড়ি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক এসে ঢুকলেন। ফর্সা, রোগা, চোখে চশমা, বেশ সম্প্রতিভ চেহারা। সোফার এক পাশে বসে বললেন, টেলিফোনে অনেক চেষ্টা করেও আপনার লাইনটা পেলাম না, তাই এমনিই চলে এলাম। ঠিক আছে, বলল ফেলুদা, আপনার প্রয়োজনটা যদি বলেন। আমার নাম নিখিল বর্মন। আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, মিস্টার সোমেশ্বর বর্মন, যিনি ভারতীয় জাদু দেখাতেন। আজ্ঞে হ্যাঁ, আজকাল তো নাম শুনি না, রিটায়ার করেছেন বোধহয়। হ্যাঁ, বছর 7 হলো আর ম্যাজিক দেখান না। উনি তো স্টেজে ম্যাজিক দেখাতেন না বোধহয়। না, এমনি ফরাসে দেখাতেন। ওর চারিদিকে লোক ঘিরে বসত। সাধারণত নেটিভ স্টেজগুলোতে ওর খুব নাম ছিল। বহু রাজাদের ম্যাজিক দেখিয়েছেন। তাছাড়া বাবা নানা দেশে ঘুরে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করেছিলেন। সেগুলো একটা বড় খাতায় লেখা আছে। বাবা ইংরেজিতে লিখেছিলেন, নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ম্যাজিক। ওটা একজন কিনতে চেয়েছেন বাবার কাছে, 20,000 টাকা পর্যন্ত অফার করেছেন। বাবা চাইছিলেন আপনাকে একবার লেখাটি দেখাতে, কারণ বাবা ঠিক মনস্থির করতে পারছে না। 20,000 টাকা দিতে চাইছে কে জানতে পারি? জাদুকর সূর্যকুমার নন্দী। আশ্চর্য, কালই আমরা সূর্যকুমারের ম্যাজিক দেখে এসেছি। একেই ফেলুদা বলে টেলিপ্যাথি। ফেলুদা বলল, বেশ, আমি লেখাটা নিশ্চয়ই দেখব। তাছাড়া আপনার বাবার সঙ্গেও আমার আলাপ করারও যথেষ্ট ইচ্ছা আছে। বাবাও আপনার খুব গুণগ্রাহী, বলেন এমন সাপ বুদ্ধি বাঙালিদের বড় একটা দেখা যায় না।
আমার মনে হয় এর মধ্যেই একদিন এসে পড়ুন না। বাবা সন্ধ্যায় রোজই বাড়ি থাকেন। ঠিক আছে, আমরা আজ সন্ধ্যাতেই তাহলে আসি। বেশ তো, এই 6:30 নাগাদ? তাই কথা রইল। রামমোহন রায় সরণিতে সোমেশ্বর বর্মনের পেল্লাই বাড়ি। এরা আগে পূর্ববঙ্গের জমিদার ছিলেন, অনেক দিন থেকেই কলকাতায় চলে এসেছেন। এখন বাড়ির অধিকাংশ ঘরই খালি পড়ে আছে। বাড়িতে চাকর বাদে লোক মাত্র 5 জন। সোমেশ্বর বর্মন, তার ছেলে নিখিল, মিস্টার বর্মনের সেক্রেটারি প্রণবেশ রায়, মিস্টার বর্মনের বন্ধু অনিমেষ সেন, আর রনেন তরফদার বলে এক শিল্পী। ইনি নাকি সোমেশ্বরবাবুর একটা পোর্ট্রেট করছেন। এসব খবর আমরা সোমেশ্বরবাবুর কাছ থেকেই পেলাম। ভদ্রলোকের বয়স ধরা যায় না, কারণ চুল এখনো তেমন পাকেনি। চোখ দুটো উজ্জ্বল, যেমন জাদুকরের হওয়া উচিত। আমরা একতলার সোফায় বসেছিলাম। নিখিলবাবু আমাদের জন্য চায়ের অর্ডার দিলেন। আমার বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, বললেন সোমেশ্বরবাবু। ভালো পসার ছিল। আমি ল পড়েছিলাম, কিন্তু সেদিকে আর যায়নি। আমার ঠাকুরদাদা ছিলেন তান্ত্রিক, হয়তো তারই কিছুটা প্রভাব আমার চরিত্রে পড়েছিল। আমি ছোটবেলা থেকে এই ভারতীয় জাদুবিদ্যার দিকে ঝুঁকি। এলাহাবাদে এক পার্কে এক বুড়োর ম্যাজিক দেখেছিলাম। তার হাতের সাফাইয়ের কোনো তুলনা নেই। মঞ্চের ম্যাজিকের অধিকাংশই আর যন্ত্রপাতির সাহায্যে হয়, সেই জন্য তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ভারতীয় ম্যাজিক হলো আসল ম্যাজিক, যেখানে মানুষের দক্ষতায় সম্পূর্ণ কাজটা করে। তাই আমি কলেজ পড়া শেষ করে এসব ম্যাজিক সংগ্রহ করতে বেরিয়ে পড়ি। সুবিধে ছিল বাবা এসব বিষয়ে খুব উদার ছিলেন। আমি একটা নতুন কিছু করছি, এটাতে তিনি খুশি হয়েছিলেন। আসলে আমাদের পরিবারের নানা লোকে নানা কাজ করে এসেছে চিরকালই। ডাক্তার, উকিল, গাইয়ে, অভিনেতা, সাহিত্যিক, এ সব রকমই পাওয়া যাবে আমাদের এই বর্মন পরিবারে। আর তাদের মধ্যে অনেকেই রীতিমতো সফল হয়েছে, যেমন আমি হয়েছিলাম জাদুতে। আমার সব রাজা রাজাদের কাছ থেকে ডাক আসতো। প্রাসাদের ঘরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখাতাম। সব লোকে হা হয়ে যেত। রোজগারও হয়েছিল ভালো। কোনো ধরাবাঁধা ফি ছিল না আমার, কিন্তু যা পেতাম সেটা প্রত্যাশার অনেক বেশি। চা এসে গিয়েছিল। ফেলুদা একটা কাপ তুলে নিয়ে বলল, এবার আপনার পাণ্ডুলিপির কথা বলুন। শুনছি ভারতীয় জাদু নিয়ে আপনি একটা বড় কাজ করেছেন। তা করেছি, বললেন সোমেশ্বর বর্মন। আমি যা করেছি তেমন আর কেউ করেছে বলে আমার জানা নেই। এ নিয়ে আমি প্রবন্ধ টবন্ধও লিখেছি, এবং তার ফলেই আমার পাণ্ডুলিপি ব্যাপারটাও জানাজানি হয়ে গেল। সেই কারণে সূর্যকুমার আমার কাছে আসে, নইলে তার তো জানবার কথা নয়। অবশ্যই জাদুকর হিসেবে সে আমার নাম আগেই শুনেছে। সে কি আপনার পাণ্ডুলিপিটা কিনতে চায়? তাই তো বলে গেল। সে সোজা আমার বাড়িতে চলে এসেছিল। আমার বেশ ভালো লাগে ছেলেটিকে। দেখেছি কেমন একটা স্নেহ পড়ে গেছিল, কিন্তু ওর অফারে আমি ঠিক রাজি হতে পারছি না। আমার ধারণা আমার কাজটা খুব জরুরি কাজ, এবং তার মূল্য 20,000-এর চেয়েও অনেক বেশি। সেই জন্য চাইছিলাম পাণ্ডুলিপিটা আপনি একটু পড়ে দেখুন। আপনার তো নানা বিষয়ে পড়াশোনা আছে, সেটা আপনার কেসগুলো সম্বন্ধেও পড়ে দেখলেই বোঝা যায়। বেশ তো, আমি সাগ্রহে পড়ব আপনার লেখা। সোমেশ্বরবাবু তার সেক্রেটারির দিকে ফিরলেন। প্রণবেশ, যাও তো খাতাটা একবার নিয়ে এসো। সেক্রেটারি চলে গেল আজ্ঞা পালন করতে। ফেলুদা বলল, আমরা কাল সূর্যকুমারের ম্যাজিক দেখতে গেছিলাম। কেমন লাগলো? মোটামুটি, বলল ফেলুদা। তবে ভদ্রলোক হিপনোটিজমটা বেশ আয়ত্ত করেছেন। আর যা ম্যাজিক, সবই যন্ত্রের কাজসাজি। সোমেশ্বরবাবু হঠাৎ সামনের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিয়ে সেটাকে হাতের মুঠোয় বন্ধ করে পরমুহূর্তে হাত খুলে দেখালেন বিস্কুট হাওয়া। তারপর সেটা বেরোলো লালমোহনবাবুর পকেট থেকে। ফেলুদা প্রশংসায় পঞ্চমুখ। আপনি ম্যাজিক বন্ধ করে দিলেন কেন? আপনার তো অদ্ভুত হাত। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আমি এখন পাণ্ডুলিপিটা নিয়েই কাজ করব। বইটা ছাপাতে পারলে মনে হয় কাজ দেবে। এ নিয়ে তো আর বই লেখা হয়নি। তাহলে আমি খাতাটা নিলাম, বলল ফেলুদা। আমি পরশু ফেরত দেবো, এরকম সন্ধ্যাবেলায়। বেশ, তাই কথা রইল। ফেলুদা পরদিন সকালেই বলল তার নাকি পাণ্ডুলিপিটা পড়া হয়ে গেছে। সে সারা রাত পড়েছে। ভদ্রলোকের হাতের লেখা মুক্তোর মতো, অ্যান্ড ইটস এ গোল্ড মাইন।
ছেপে বেরোলে একটা প্রমাণ 90 হয়ে থাকবে। 20 কেন, 50,000 দিলেও এই পাণ্ডুলিপি হাতছাড়া করা উচিত নয়। সন্ধ্যাবেলায় সোমেশ্বরবাবুকে গিয়ে আমরা সেই কথাটাই বললাম। ভদ্রলোক শুনে যেন অনেকটা আশ্বস্ত হলেন। বললেন, আপনি আমার মন থেকে একটা বিরাট চিন্তা দূর করে দিলেন। আমি দোটানার মধ্যে পড়েছিলাম, কিন্তু আপনি যখন পড়ে এত প্রশংসা করলেন, তখন আবার আমি মনে বল পাচ্ছি। প্রণবেশ পাণ্ডুলিপিটাকে টাইপ করছে। ও অনেকবার বলেছে এতে আশ্চর্য সব তত্ত্ব আছে। আমার বন্ধু অনিমেষও সেই কথাই বলেছে। এবার নিশ্চিতে সূর্যকুমারকে না বলে দিতে পারবো। ভালো কথা, কাল আমার ঘরে চোর এসেছিল। সে কি? আমার ঘুমটা ভেঙে যায়। আমি কে বলতেই পালায়। এর আগে কখনো চুরি হয়েছে কি? কখনো না। আপনার ঘরে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি? আছে, কিন্তু সেটা আমার সিন্ধুকে থাকে। সিন্ধুকের চাবি আমার বালিশের নিচে থাকে, আর সেটা সম্বন্ধে আমার বাড়ির লোকেরা কেউ জানে না। আমি জানতে পারি কি? আমার আদম্য কৌতূহল হচ্ছে। নিশ্চয় পারেন। ভদ্রলোক উঠে দোতলায় গেলেন। তারপর মিনিট চারেক পরে এসে একটা 6 ইঞ্চি লম্বা জিনিস আমাদের সামনে টেবিলের উপর রাখলেন। সেটা একটা বংশীবাদক শ্রীকৃষ্ণের মূর্তি, পঞ্চরত্নের তৈরি, বললেন সোমেশ্বরবাবু। তার মানে হিরে, পোখরাজ, নীলকান্ত, প্রবাল আর মুক্ত। এর কত দাম জানি না, মূল্য, বলল ফেলুদা। এবং অপূর্ব জিনিস। এই জিনিস কবে থেকে আছে? এটা পায় রঘুনাথপুরের রাজার দয়াল সিংয়ের কাছে 1956-এ। আমার ম্যাজিক দেখে খুশি হয়ে দেন আমাকে জিনিসটা। আপনাদের বাড়িতে দারোয়ান নেই? তা আছে বই কি। তাছাড়া 4 জন চাকর আছে। চোরের মনে হয় চাকরদের সঙ্গে যোগাযোগ ছিল, যদি না চোর বাড়ির লোক হয়। এই যে আপনি সর্বনেশে কথা বলছেন, আমরা গোয়েন্দারা এরকম কথা বলে থাকি। সেটা সিরিয়াসলি নেবার কোনো দরকার নেই। তাও ভালো। আপনি বোধহয় বিপত্নিক। হ্যাঁ। আপনার ওই একটাই ছেলে? না, নিখিল আমার ছোট ছেলে। বড়টি অখিল 19 বছর বয়সে বিএ পাশ করে বিদেশে চলে যায়। কোথায় সেটা বলে যায়নি। আমাদের ফ্যামিলিতে ভবঘুরেও রয়েছে কিছু কিছু। অখিল ছিল তাদের মধ্যে একজন। অস্থির চরিত্র। বলল জার্মানি গিয়ে চাকরি করবে, তারপর বেরিয়ে পড়ল। এ হলো 1970-র কথা। তারপর আর কোনো যোগাযোগ করেনি। ইউরোপেই কোথাও আছে হয়তো, কিন্তু জানবার কোনো উপায় নেই। আপনার সেক্রেটারি প্রণবেশ এই কৃষ্ণটার কথা জানে? হ্যাঁ, সে তো আমার ঘরের ছেলের মতোই। আর তাকে তো আমার সব কাগজপত্র, করেসপন্ডেন্স ঘাঁটতে হয়। যাই হোক, এবার এটা তুলে রেখে দিন। এমন চমৎকার জিনিস আমি কমই দেখেছি। আমি তাহলে সূর্যকুমারকে না বলে দিই? নির্দ্বিধায়। ফেলুদা উঠে পড়ল। আমি একবার বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই। চোর কোন কোন জায়গা দিয়ে আসতে পারে সেটা একবার দেখা দরকার। সবচেয়ে সুবিধে বারান্দা দিয়ে। আসলে আমার দারোয়ান একটু কর্তব্য ঢিলে দিয়েছে বলে মনে হচ্ছে। বাড়ির বারান্দা যেদিকে, সেদিকে একটা বাগান রয়েছে, তবে সেটাকে খুব যত্ন করা হয় বলে মনে হয় না। বাড়ির চারদিকে বেশ উঁচু কম্পাউন্ড ওয়াল। সেটা টপকে পেরানো সহজ না। দেওয়ালে দুধারে গাছপালাও বিশেষ নেই। ফেলুদা মিনিট 15 ঘোরাঘুরি করে বলল, চোর সম্বন্ধে ঠিক শিওর হওয়া গেল না। বাড়ির চোর না বাইরের চোর, সে বিষয়ে সংশয় রয়ে গেল। পরদিন সোমেশ্বরবাবু টেলিফোনে জানালেন যে সূর্যকুমারের সঙ্গে ওর কথা হয়ে গেছে। উনি খাতা বিক্রি করবেন না বলে দিয়েছেন। ভালো কথা, বললেন লালমোহনবাবু। আমার জাদুকর নিয়ে একটা ভালো প্লট মাথায় এসেছে। ভাবছিলাম সূর্যকুমারের সঙ্গে কি করে একটু কথা বলা যায়। ওকে হোটেলে ফোন করুন, বলল ফেলুদা। কোন হোটেলে আছে সে তো যারা টিকিট দিয়েছিল তারাই বলে দেবে। তা বটে। 15 মিনিটের মধ্যে লালমোহনবাবু সূর্যকুমারের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিলেন আমাদের বাড়িতে। ভদ্রলোক আগামীকাল সকাল 9:30টায় আসবেন। আপনি কিন্তু আমাকে দেখলেই চিনবেন, বললেন লালমোহনবাবু। আমি সেদিন আপনার দ্বারা হিপনোটাইজ হয়েছিলাম। পরদিন একটা মারুতি গাড়িতে 9:30টার সময় সূর্যকুমার এসে হাজির। লালমোহনবাবু অবশ্য 20 মিনিট আগেই চলে এসেছিলেন। সূর্যকুমার ফেলুদাকে দেখে হকচকিয়ে গেলেন। বললেন,
আপনার পরিচয়টা পেতে পারি? আপনাকে কেমন চেনা চেনা লাগছে। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, হয়তো খবরের কাগজে ছবি দেখে থাকবেন। প্রদোষ মিত্র? মানে গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ, আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য তো আমারও। আপনার মতো একজন দক্ষ ম্যাজিশিয়ানের পায়ের ধুলো পড়ল আমার বাড়িতে, সেও কি কম সৌভাগ্যের? চায়ের পর লালমোহনবাবু প্রশ্ন করলেন, আপনি কতদিন ম্যাজিক দেখাচ্ছেন? তা 12 বছর হলো। কারো কাছে শিখেছেন কি? আমি নক্ষত্র সেনের ঐন্দ্রজালিকের সহকারী ছিলাম 5 বছর। তার বয়স হয়েছিল, স্টেজেই ম্যাজিক দেখাতে দেখাতে স্ট্রোক হয়ে মারা যান। তার সব ম্যাজিকের সরঞ্জাম আমার হাতে পড়ে, আমি তাই নিয়েই শুরু করি। আপনাকে কি সারা ভারতবর্ষ ঘুরে খেলা দেখাতে হয়? হ্যাঁ, শুধু ভারতবর্ষ কেন, আমি জাপান আর হংকংয়েও গেছি। বটে? আজ্ঞে হ্যাঁ, আগামী বছর সিঙ্গাপুর থেকে নেমন্তন্ন আছে। আপনার ফ্যামিলি নেই? না, আমি ব্যাচেলার। এখনো ম্যাজিক অভ্যাস করতে হয় আপনাকে? না, দরকার হয় না। এখনো সকালে 2 ঘন্টা হাত সাপায় প্র্যাকটিস করি, ওটা থামালে চলে না। এবার ফেলুদা প্রশ্ন করল, আপনার সঙ্গে সোমেশ্বর বর্মনের বোধহয় আলাপ হয়েছে? আজ্ঞে হ্যাঁ। আপনি তো ভারতীয় জাদুবিদ্যার পাণ্ডুলিপিটা কিনতে চেয়েছিলেন। হ্যাঁ। কেন? আমি ভেবেছিলাম আমার বিলেতি ম্যাজিকের মধ্যে কয়েকটা ডিসি আইটেম ঢোকাতে পারলে অ্যাট্রাকটিভ হবে, কিন্তু ভদ্রলোক বই বিক্রি করলেন না। আমি 20,000 অফার করেছিলাম। তবে বিক্রি না করলেও ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, কারণ আমি ওকে সত্যিই শ্রদ্ধা করি। উনি আমার শো শেষ হলে পরে ওর বাড়িতে গিয়ে আমাকে কদিন থাকতে বলেছেন। আপনার শো শেষ হচ্ছে কবে? এই রবিবার। এরপর কোথায় যাওয়া? দিন 7 বিশ্রামের পর পাটনা যাব। লালমোহনবাবুর আরও 2-1টা প্রশ্ন ছিল, তারপরেই ভদ্রলোক বিদায় নিলেন। আমারও ভদ্রলোককে খারাপ লাগলো না। ফেলুদা বলল, বিদেশি জামা কাপড় জুতো পরেছে, বোধহয় জাপান কি হংকংয়ে কেনা। এমনিতে বেশ শৌখিন লোক, যেমন ম্যাজিশিয়ানরা সাধারণত হয়। সোমেশ্বর বাবুদের সঙ্গে বেশ জমি নিয়েছে বলুন, বললেন লালমোহনবাবু। নইলে আর বাড়িতে এসে থাকতে বলে? এই সপ্তাহটায় আর কোনো ঘটনা ঘটল না। তারপর যেটা হলো সেটা একেবারে বজ্রপাত। মঙ্গলবার দিন সোমেশ্বরবাবু ফোন করে জানালেন যে বাড়িতে তার খুন হয়েছে, তার বহুদিনে বেয়ারা অবিনাশ, আর সেই সঙ্গে সিন্দুক থেকে পঞ্চরত্নের কৃষ্ণ হাওয়া, একসঙ্গে ডবল ট্র্যাজেডি। ফেলুদা তৎক্ষণাৎ লালমোহনবাবুকে ফোন করে বলে দিল সোমেশ্বরবাবুর বাড়িতে আসতে, আর আমরা ট্যাক্সি করে চলে গেলাম। গিয়ে দেখি পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ইন্সপেক্টর ঘোষ ফেলুদার চেনা, দেখে বললেন, স্রেফ ডাকাতির কেস, খুন করা মতলব ছিল না, সামনে বাধা পেয়ে খুন করেছে। আসল উদ্দেশ্য ছিল সিন্দুক থেকে ওই কৃষ্ণটা নেওয়া। এ বাইরের লোকের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। এই সেদিন একটা ডাকাতির কেস হয়ে গেছে। ওই কৃষ্ণের কথা কিন্তু এ বাড়ির লোক ছাড়া কেউ জানতো না। তাহলে বাড়ির ভেতর থেকে এই ব্যাপারটা হয়েছে। সোমেশ্বরবাবুর ছেলে আছেন, সেক্রেটারি আছেন, বন্ধু আছেন, আর্টিস্ট রনেন তরফদার আছেন, সূর্যকুমার বলে সে ম্যাজিশিয়ান কাল থেকে এখানে রয়েছেন। এর মধ্যে কেউ গিল্টি। আর যদি তাই হয় তাহলে তো আমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। খুনটা কখন হয়েছে? রাত 1টা থেকে 3টের মধ্যে। বেয়ারা কি চোরকে বাধা দিতে গেছিল? তাই তো মনে হচ্ছে। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। একতলা বৈঠকখানায় সোমেশ্বরবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। ঘরে আর সকলেই রয়েছেন, কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে। ফেলুদা সোমেশ্বরবাবুকে বলল, ঘটনাটি একটু বলবেন? এই বেয়ারা কি আপনার অনেক দিনের বেয়ারা? 30 বছর। অবিনাশের মতো ভালো লোক পাওয়া খুব দুরূহ। খুনটা কোথায় হয়? একতলায়। চোর সিন্দুক থেকে কৃষ্ণটা নিয়ে পালাচ্ছিল। সেই সময় হয়তো অবিনাশের ঘুম ভেঙে যায়। সে চোরের সামনে পড়ে, হয়তো তাকে ধরতে যায়। সেই সময় চোর তাকে ছুরি মেরে খুন করে। আপনারা কে কোথায় শোন জানতে পারি? আমার ঘর তো আপনি দেখেইছেন। আমি আর অনিমেষ দোতলায় শুই, বাকি সকলে একতলায় শোয়। কাল সূর্যকুমার এখানে এসেছেন কদিনের জন্য।
তাকে একতলায় এক গেস্ট রুম দিই। কিন্তু আপনার এই কৃষ্ণের কথা তো বাইরের কেউ জানতো না। তা তো নাই, অথচ বাড়ির কেউ এমন কাজ করে থাকতে পারে সেটা ভাবা অসম্ভব মনে হচ্ছে। আপনার বালিশের নিচ থেকে চাবি নিল আর আপনি টের পেলেন না? আমি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, সে গভীর ঘুম। সিন্ধুকের চাবিটা কি রেখে গেছে? হ্যাঁ, সেটা তালাতেই ঝুলছিল। যে অস্ত্রটা দিয়ে খুন হয়েছে সেটা পাওয়া গেছে? না। ইন্সপেক্টর ঘোষ এ সময় এসে বললেন তিনি সকলকে জেরা করতে চান। ফেলুদা বলল, আপনার জেরার পর আমি যদি একটু জেরা করি তাহলে আপনার আপত্তি নেই তো? মোটেই না। আপনার কীর্তিকলাপের সঙ্গে আমি বিলক্ষণ পরিচিত, নইলে প্রাইভেট ডিটেকটিভকে আমরা বিশেষ পাত্তা দিই না। ইন্সপেক্টর ঘোষ সোয়া ঘন্টা ধরে সকলকে জেরা করলেন। আমরা ততক্ষণ চাটা খেয়ে নিলাম। সোমেশ্বরবাবু যথেষ্ট আঘাত পেয়েছেন, খুনের ব্যাপারেও চুরির ব্যাপারেও, কিন্তু তাতে আতিথেয়তায় কোনো রকম ত্রুটি হলো না। আমরা চা খেয়ে বাইরের বাগানে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ঘোষ এসে বললেন, আমার কাজ শেষ, এবার আপনি টেক ওভার করুন। ফেলুদা ভেতরে গিয়ে প্রথমেই সোমেশ্বরবাবুর ছোট ছেলে নিখিলকে নিয়ে পড়ল। আমরা নিখিলবাবুর ঘরেই বসলাম। ফেলুদা প্রথমে জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমার একটা অকশন হাউস আছে মির্জা গালিব স্ট্রিটে। কি নাম? মডার্ন সেলস ব্যুরো। জানি, দোকানটা দেখেছি। তা দেখে থাকতে পারেন। ওখানে আমি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকি। ব্যবসা কীরকম চলে? ভালোই। আপনি আর্ট সম্বন্ধে ইন্টারেস্টেড? আমার কাজের মধ্যে দিয়ে তো অনেক রকম আর্টের জিনিসপত্র আমাদের ঘাটতে হয়, সেই সূত্রে বিশেষ কিছু জানা হয়ে গেছে। কত বছর হলো আপনি এই কাজ করছেন? 7 বছর। আপনার বয়স কত? 30 চলছে। আপনার দাদা আপনার চেয়ে কত বছর বড়? 3 বছরের। দাদার সঙ্গে আপনার সম্ভব ছিল? দাদা মিশুকে ছিল না, কথাও বেশি বলতেন না, বন্ধু বান্ধবও বেশি ছিল না। সত্যি বলতে কি, দাদার কারোর উপরই টান ছিল না, এমনকি আমার উপরেও না। নিখিলবাবুর কথা শুনে আমার কেন যে একটু অদ্ভুত লাগছিল সেটা কিছুতেই ভেবে বার করতে পারলাম না। বিদেশে গিয়ে দাদা আপনাকে চিঠি লেখেনি? ফেলুদা জিজ্ঞেস করলো। না, শুধু আমাকে না, কাউকেই লেখেনি। বাবার ম্যাজিকে আপনার কোনো ইন্টারেস্ট ছিল না? নিশ্চয়ই ছিল, তবে বাবা তো বেশিরভাগ ম্যাজিক বাইরে দেখাতেন, সেগুলো আর আমার দেখা হতো না। নিজে ম্যাজিক করার শখ হয়নি? তা হয়নি, শুধু দেখতেই ভালো লাগতো। এই যে অঘটন ঘটলো, এর জন্য কে দায়ী সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, একেবারেই নেই। তবে বাবাকে আমি অনেকবার বলেছি কৃষ্ণটা বাড়িতে না রেখে ব্যাংকে রাখা উচিত। বাবা আমার কথা কান দেননি। নিখিলবাবুর সঙ্গে কথা শেষ করে আমরা সোমেশ্বরবাবুর বন্ধু অনিমেষবাবুর কাছে গেলাম। খাট আর চেয়ার ভাগ করে আমরা বসলাম ভদ্রলোকের ঘরে। ফেলুদা জিজ্ঞেস করল, আপনি কি করেন? আমি কিছুই করি না, বললেন অনিমেষবাবু। আমার বাবা ছিলেন উকিল। তিনি অনেক তলার একটা বাড়ি তৈরি করে গেছিলেন, সেটার ভাড়া থেকেই আমার চলে যায়। সোমেশ্বরবাবুর সঙ্গে আপনার বন্ধুত্ব কত দিনে? তা প্রায় 20 বছর। কি করে সূত্রপাত হয়? আমি এককালে জ্যোতিষ করতাম। সোমেশ্বর আমার কাছে এসেছিল তার ভাগ্য গণনা করতে। ও তখন সবে ম্যাজিক দেখাতে শুরু করেছে। আমি ওর ভবিষ্যতের খ্যাতি কথা বলে দিই। এই ঘটনা 5 বছর পরে ও আমার বাড়িতে আসে এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব। সোমেশ্বর স্ত্রী মারা যাওয়ার পর ও আমাকে ওর বাড়িতে এসে থাকতে বলে। বোধহয় একাকিত্ব খানিকটা কাটবে বলে তখন থেকেই আমি চলে আসি। আজ 15 বছর হলো। পঞ্চরত্নের কৃষ্ণটা আপনি কবে দেখেন? ওটার কথা তো আমি আমার গণনায় বলি, ওটা পাওয়া মাত্র ও আমাকে দেখায়। এই চুরি এবং খুন কে করতে পারে বলে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? বাড়ির চাকরের সঙ্গে যোগসাজশ আছে এমন কোনো চোর বলেই আমার বিশ্বাস। আমার ধারণা ও সিন্দুক খুলে টাকা নিতে গেছিল, তারপর সামনে ওই ঝলমল কৃষ্ণরা দেখে সেটাই নিয়ে নেয়। বাড়ির কোনো লোক এ ব্যাপারে জড়িত এ বিশ্বাস করতে আমার মন চায় না। সোমেশ্বরবাবুর সেক্রেটারি প্রণবেশ বললেন, উনি 5 বছর থেকে সেক্রেটারি কাজ করছেন। ওর নিজের বাড়ি একটা ছিল ভবানীপুরে,
কিন্তু এই বাড়িতে এত ঘর আছে দেখে সোমেশ্বর বাবুই প্রস্তাব করেন এই বাড়িতে এসে থাকবার জন্য। প্রণবেশ বাবুও আপত্তি করেননি। মনিব হিসেবে সোমেশ্বর বাবু কেমন লোক, চমৎকার, সেদিক থেকে আমার কিছু বলার নেই। কাজটা কেমন লাগে? সোমেশ্বর বাবু যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আশ্চর্য। টাইপ করতে করতে আমি যে কত নতুন জিনিস জানতে পেরেছি তা বলতে পারবো না। আপনি কটা পর্যন্ত করেন? রাত 8টা 9টা? আপনি তো একতলায় শোন। হ্যাঁ। ঘুম কেমন হয়? ভালোই। কাল কোনো কারণে, কোনো শব্দে বা ওই জাতীয় কিছুতে আপনার ঘুম ভেঙে যায়নি? না, আমি ঘটনাটা জেনেছি সকালে উঠে। এই বাড়ির কাউকে আপনার সন্দেহ হয়? কৃষ্ণটা বিষয়ে যখন এই বাড়ির লোকেরাই জানতো তখন হয়তো অপরাধীও এই বাড়িতেই রয়েছে। সে হতে পারে। আমিও তো সাসপেক্টের মধ্যে পড়ছি। তা পড়ছেন বই কি। পুলিশ অবশ্য বাড়ি সার্চ করবে, কিন্তু অতটুকু জিনিস লুকানোর জায়গার তো অভাব নেই। তারপর সুযোগ বুঝে বার করে নিলেই হলো। সোমেশ্বর বাবুর যিনি অয়েল পেন্টিং করছেন তিনিও ওই বাড়িতেই থাকেন। অন্তত যতদিন পর্যন্ত না ছবি শেষ হচ্ছে ততদিন থাকবেন। এই ভদ্রলোককে কেন জানি না আমার একটু অদ্ভুত লাগে। প্রথমত চেহারাটা অদ্ভুত, চাপ দাড়ি, চুল কাঁধ অব্দি নেমে এসেছে। তারপর ভদ্রলোক অত্যন্ত কম কথা বলে। কাজ অবশ্যই ভালোই করেন, কারণ সোমেশ্বর বাবুর যতটুকু ছবি আঁকা হয়েছে সেটা আমি দেখেছি, আর সেটা ভালোই হয়েছে। তিনিও একতলায় থাকেন। ফেলুদা তার দরজায় গিয়ে টোকা মারল। ভদ্রলোক দরজা খুলে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল, বলল ফেলুদা। বেশ তো, ভেতরে আসুন। আগোছালো ঘর, যেটা হবে বলে আমি আন্দাজ করেছিলাম। আমরা মোড়া চেহারা বিছানা মিলিয়ে বসলাম। আপনার নাম তো রমেন তরফদার? আজ্ঞে হ্যাঁ। আপনি কদিন হলো এই বাড়িতে আছেন? যেদিন থেকে ছবিটা আঁকা শুরু করেছি, তার মানে 1.5 মাস। আপনার একটা পোর্ট্রেট করতে কত সময় লাগে? ফুল ফিগার হলে এবং দিনে অন্তত 2 দিন সিটিং পেলে মাস দেড়েকে হয়ে যায়। তাহলে এখানে এতদিন লাগছে কেন? এখানে সোমেশ্বর বাবু দিনে 1 ঘন্টার বেশি সিটিং দেন না। তারপর আমাকে ওর ভালো লেগেছে বলে উনি চান আমি এখানেই থাকি। আসলে সোমেশ্বর বাবু বেশ সাঙ্গপঙ্গ নিয়ে থাকতে ভালোবাসেন। ওর এক ছেলে বিলেতে, মেয়ের বিয়ে ও স্ত্রীর মৃত্যুর পরে উনি ভয়ানক একা হয়ে গেছেন। এই বাড়িটাকে উনি খানিকটা ভরাট করতে চান, এটাই আমার ধারণা। আপনি পেন্টিং কোথা থেকে শিখেছেন? আমি ফ্রান্স থেকে শিখি 3 বছর। তাছাড়া প্রথমে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে শিখেছি। পোর্ট্রেট করে রোজগার ভালো হয়? এখন আর হয় না। ফটোগ্রাফির যুগে আসল পোর্ট্রেটের কদর অনেক কমে গেছে। আমিও তাই অবস্ট্রাক্ট পেন্টিং এ চলে যাচ্ছি। সোমেশ্বর বাবু পৃষ্ঠপোষকতা না পেলে আমার অবস্থাও খুব কঠিনই হতো। আপনি পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে জানেন? হ্যাঁ, ওটা আমাকে সোমেশ্বর বাবু দেখিয়েছিলেন। বলেছিলেন, তুমি আর্টিস্ট, তুমি এর কদর করতে পারবে। কালকে খুন এবং ডাকাতি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? বাড়ির লোকে এই কাজ করতে পারে না। আমার মনে হয় চোর সিন্দুক থেকে টাকা নিতে গিয়ে কৃষ্ণটা দেখে সেটা নিয়ে নেয়, তারপর নিচে নেমে বেয়ারার সামনাসামনি পড়ে, ওকে খুন করে। আত্মরক্ষা ছাড়া খুনের কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। ফেলুদা উঠে পড়ল। আরো 2 জন বাকি রইল, সূর্যকুমার আর সোমেশ্বর বাবু। আমরা সূর্যকুমারের কাছেই গেলাম। ভদ্রলোক কেমন যেন ঘুম মেরে গেছে। তিনি এ বাড়িতে আসার দিনই ঘটনাটা ঘটল, এই জন্যই বোধ হয়। ফেলুদা বলল, আপনার ভাগ্যটা খুব খারাপ দেখছি। আর বলবেন না, ভদ্রলোক বললেন। সোমেশ্বর বাবু এত আপ্যায়ন করে আমায় থাকতে বললেন, আর প্রথম রাত্রেই কি কাণ্ড। আমি একেবারে থ মেরে গেছি। রাত্রে কোনো রকম শব্দ টব্দ পাননি? একেবারেই না। আমি এমনিতে খুব ভালো ঘুমাই, এক ঘুমে রাত কাবার হয় আমার। কাজেই আমি কিছু শুনিনি। এই বাড়ির সকলের সঙ্গে আলাপ হয়েছে? যা হয়েছে তাকে আলাপ বলা যায় না, একমাত্র সোমেশ্বর বাবু ছাড়া। যে জিনিসটা চুরি হয়েছে সেটা আপনি দেখেন? কি করে দেখব? প্রথমত ঠিক করে জানি না জিনিসটা কি, শুধু কৃষ্ণ শুনেছি এই পর্যন্ত। কৃষ্ণই বটে, তবে পঞ্চরত্নের তৈরি, যেমন সুন্দর তেমনি ভ্যালুয়েবল। 1 লাখ খানেকের উপরে দাম হবে। আপনি কি এখনো এখানেই থাকবেন?
সোমেশ্বরবাবু তো তাই বলছেন আপনাকে ডেকে এনে চলে যেতে বলার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার থাকাটা আপনার পক্ষে তেমন সুখকর হতে পারল না, এই যা দুঃখ। আপনি যখন আছেন তখন প্রয়োজনে আপনাকে আবার প্রশ্ন করা চলবে তো? নিশ্চয়ই, এ নিয়ে কোনো কথাই উঠতে পারে না। এরপর আমরা সোমেশ্বরবাবুর কাছে গেলাম। ভদ্রলোক এখনো মুহ্যমান অবস্থায় রয়েছেন। ফেলুদা বলল, আপনি কতটা ঘা খেয়েছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমি যখন এখানে উপস্থিত রয়েছি তখন কৌতূহলবশত আপনাকে দু একটা প্রশ্ন না করে পাচ্ছি না। তা তো করবেনই, আপনার তো পেশাই এটা। আপনি কোনো রকম টের পাননি না? টের পাইনি, তবে আঘাত পেয়েছি প্রচন্ড। প্রথমত আমার অবিনাশ বেহারার এই দশা, লোকটা যে কি কাজে ছিল তা বলতে পারি না। আর আমাকে কতটা মান্য করতো সেও বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত আমার পঞ্চরত্নের কৃষ্ণ, দয়াল সিং নিজের হাতে তুলে দিয়েছিলেন জিনিসটা আমার। বললেন, তুমি শিল্পী, সেরা শিল্পী, তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না। আর সেই পঞ্চরত্নের কৃষ্ণও চলে গেল। আর তাছাড়া সোমেশ্বরবাবু কি যেন একটা বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর কয়েক মুহূর্ত পরে প্রায় আপন মনেই বললেন, আমি কি ভুল করলাম? আশা করি ভুল করেছি, কারণ জিনিসটা সত্য হলে আমার পক্ষে দ্বিগুণ বেদনাদায়ক হবে। আপনি কিসের কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। সে আপনি জানতে চাইবেন না, কারণ আপনাকে বলতে পারবো না। আপনি কিছু টের পাননি? টের পেয়েছি, কিন্তু পেয়েও কিছু করতে পারিনি। আপনার কথায় একটা রহস্যের সুর রয়েছে, সেটা আপনি উদ্বোধন করবেন কি? করলে আমাদের অনেক সুবিধা হতো। সে অনুরোধ আমায় করবেন না মিস্টার মিত্তি। আপনি যদি এবার আমায় রেহাই দেন আমি বাধিত থাকবো। নিশ্চয় নিশ্চয়। আমরা তিনজন উঠে পড়লাম। তবে আমি নিজের স্বার্থে তদন্ত করতে চাই আপনার বাড়ির এই দুর্ঘটনার ব্যাপারে। তাতে আশা করি আপনার আপত্তি হবে না। মোটেই না। অপরাধী যেই হোক না, তাকে ধরা কর্তব্য। বাড়ি এসে লালমোহন বাবু বললেন, সোমেশ্বর বাবুর কথাগুলি ভারী রহস্যজনক মনে হচ্ছে, তাই না? ঠিকই বলেছেন, বলল ফেলুদা। আমার মনে হয় ভদ্রলোক বেশ কিছু কথা লুকিয়ে গেলেন। আমারও সেই রকম মনে হয়েছে। আপনি নিজে কি বুঝেছেন? একেবারে অন্ধকারে আছি তা নয়, তবে ম্যাজিকের জগৎ নিয়ে একটু অনুসন্ধান চালাতে হবে। তাছাড়া অকশন হাউসও একটা ব্যাপার আছে। আমি বরং একটু ঘুরে আসি, আপনারা দুজনে আড্ডা মারুন। আমি একটা কথা এবেলা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নিখিল বাবুর কথা শুনে কি তোমার কিছু মনে হয়েছিল? সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। কেন নয় সেটা অবশ্যই তোকে ভেবে বার করতে হবে। ফেলুদা বেরিয়ে গেল। লালমোহন বাবু বললেন, আমার কিন্তু এই আর্টিস্ট ভদ্রলোককে মোটেই ভালো লাগছে না। অবশ্যই চাপাদারির বিরুদ্ধে আমার একটু প্রেজুডিস আছে এমনিতেই। সূর্যকুমার ভদ্রলোকটিকে আপনার ভালো লেগেছে? ও ও কেমন যেন পিকুলিয়ার। তবে প্রথম দিন এসেই ও সিন্দুক খুলবে বলে মনে হয় না। ওই বাড়ির সঙ্গে তো ওর বিশেষ পরিচয় নেই। কোন টাকার ঘর, কোথায় সিন্দুক আছে, কোথায় সিন্দুকের চাবি আছে, এসব জানা ওর পক্ষে সম্ভব নয়। তবে এটা ঠিক যে চোর খুনি চোর। ওকে যখন বেয়ারা দেখে ফেললো তখন ও ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারতো। পালানো নিয়ে তো কথা। আর বেয়ারার বয়সও তো 60-এর কাছাকাছি। বোঝা যাচ্ছে যে চোর ছুরি হাতে নিয়ে কুকীর্তি করতে বেরিয়েছিল। এটা আপনি ঠিক বলেছেন। সোমেশ্বর বাবু কি বলতে গিয়ে বললেন না, সেটা জানতে ইচ্ছে করে। আমার মনে হয় ওখানে একটা ইম্পর্টেন্ট ক্লু লুকিয়ে আছে। ঠিক এই সময় একটা ফোন এলো। তুলে আমি হ্যালো বলতে ওদিক থেকে প্রশ্ন হলো, মিস্টার মিত্তি আছেন? ইন্সপেক্টর ঘোষ। বললাম, ফেলুদা একটু বেরিয়েছে। ভদ্রলোক বলে, ওকে বলে দেবেন যে কালকে ধরা পড়েছে। গোপীচাঁদ বলে একটা চোর রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। অবশ্যই লোকটা স্বীকার করেনি এখনো, কিন্তু সেদিন রাত্রে ও বেরিয়েছিল, সে খবর আমরা পেয়েছি। এটা আপনি জানিয়ে দেবেন। তার স্বীকারোক্তি পেলে আবার আপনাকে ফোন করবো। আপনার দাদাকে নিশ্চিত হতে বলে দেবেন। আমি ফোন রেখে দিলাম। মনটা কেমন জানি দমে গেল।
এই তো ঠিক জমলো না। ঘন্টা দেড়েক পরে ফেলুদা আসতে আমি প্রথমেই ওকে ইন্সপেক্টরের কথা বললাম। ফেলুদা যেন গাই করলো না, বলল, সূর্যকুমারের ম্যাজিক খুব ভালো চলছে না, নিখিল বাবুর দোকানের অবস্থাও ভালো নয়, আর আমাদের আর্টিস্ট রমেন তরফদার গভর্নমেন্ট কলেজ অফ আর্টসের ছাত্র ছিলেন না। প্যারিসে আঁকা শিখেছিলেন কিনা সেটাও বেশি জানতে পারিনি। তাহলে এখন কি করণীয়? লালমোহন বাবু প্রশ্ন করলেন। আমার দিক থেকে মোটামুটি কাজ শেষ, এখন রইল শুধু রহস্য উদ্ঘাটন। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ঘোষকে একটা ফোন করি। ফেলুদা ফোনে প্রথমেই বলল, আপনার সমাধান যে মানতে পারছি না মিস্টার ঘোষ। ঘোষের উত্তরের পর ফেলুদা বলল, আমার ধারণা খুনি ওই বাড়িরই লোক। আপনি এক কাজ করুন, আমি আজ বিকেলে সেটা ঘোষণা করতে চাই সোমেশ্বর বাবুর ওখানে, আপনিও আসুন। আমার কথা শুনে আপনার যদি কিছু বলার থাকে বলবেন। আমার এই অনুরোধটা আপনাকে রাখতে হবে, তাছাড়া আপনাকে খুনিকে গ্রেফতার করার জন্য তৈরি হয়ে আসতে হবে। ফেলুদা ফোন রেখে বলল, ভদ্রলোক রাজি। খুব চাঁদ, এই জন্যই মাঝে মাঝে পুলিশের উপর থেকে ভক্তি চলে যায়। এরপর ফেলুদা সোমেশ্বর বাবুকে একটা ফোন করেন, বিকেলে ওর ওখানে যাওয়ার কথাটা বলেন। সে সঙ্গে এও বলে দিল যে সবাই যেন উপস্থিত থাকে। বিকেল 5টায় আমরা সোমেশ্বর বাবুর নিচের বৈঠকখানায় জমায়েত হলাম। ইন্সপেক্টর ঘোষ আর দুজন কনস্টেবল এসে গিয়েছে আগেই। সকলে যে যার জায়গায় বসে পড়ল। ফেলুদা শুরু করলো, প্রথমেই আমাদের যে প্রশ্নটা সামনে পড়তে হচ্ছে সেটা হলো, চোর বাইরের লোক না ভেতরের লোক? এখানে প্রথম যেদিন চোর আসে তারপর দিন আমি এসেছিলাম। বাড়ির চারদিক ঘুরে মনে হয়েছিল এখানে বাইরে থেকে চোর ঢোকা খুব মুশকিল। বারান্দার থাম্বে উঠলেও জিনিসপত্র চুরি করে আবার থাম্বে নামার সুযোগ নেই। কাজেই আমার বাড়ির লোকের কথাই বেশি মনে হয়েছিল, এবং চোরের দৃষ্টি যে কিসের দিকে সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না। এবার চুরি এবং খুনের পর আমি সকলকে জেরা করি। সোমেশ্বর বাবুকে জেরা করে জানতে পারলাম তিনি এটা টের পেয়েছিলেন, কিন্তু বাধা দেওয়ার কোন রকম চেষ্টা করেননি। এতে মনে হয় তিনি চোরকে দেখে একেবারে হকচকিয়ে গেছিলেন, কিন্তু চুরির পর যে খুন হবে সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চুরির মোটিভ অবশ্য একটাই হতে পারে, চোরের হঠাৎ বেশ কিছু টাকার দরকার পড়ে গেছিল। এই বাড়িতে যারা থাকেন তাদের মধ্যে রনেন তরফদার ছবি এঁকে রোজগার করেছিলেন। সাময়িকভাবে তার অবস্থা স্বাচ্ছন্দ্য বলা যেতে পারে। এই অবস্থায় তার পক্ষে চুরি করাটা অস্বাভাবিক। অনিমেষ বাবু ভালোই আছেন বন্ধু রাত্রিতে, তাই কাজে তাকে বাদ দেওয়া যেতে পারে। এবার নিখিল বাবুদের আসা যাক। নিখিল বাবু একটা অকশন হাউসে আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে অকশন হাউসের অবস্থা খুব ভালো না, সুতরাং নিখিল বাবুর পক্ষে পঞ্চরাত্রের কৃষ্ণটা পাওয়া খুব লাভজনক হবে, কারণ তিনি নিজের অবস্থা সামলে নিতে পারবেন। আমার ধারণা প্রথম দিন নিখিল বাবু চুরির চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। নিখিল বাবু বলে উঠলেন, আপনি বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করছেন? ফেলুদা বলল, এখানে শেষ তো হয়নি, আপনি তো চুরি করতে পারেননি, কাজে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বলছি না যে আমার যুক্তিটা অকাট্য, আমি শুধু অনুমান করছি। আপনি আপত্তি করতে চান তো করতে পারেন, কারণ আসল ঘটনাটা হলো দ্বিতীয় দিনের। প্রথম আর দ্বিতীয় দিনের ঘটনার মধ্যে একটা নতুন লোক এসে ওঠে বাড়িতে। তিনি হলেন জাদুঘর সূর্যকুমার। এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি যে সূর্যকুমার তার প্রদর্শনীতে লোকসান দিচ্ছে। আমরা যেদিন তার ম্যাজিক দেখতে যাই সেদিনও হলে অনেক সিট খালি ছিল। এই সূর্যকুমার কি চুরি করে থাকতে পারেন? কারণ তার টাকার দরকার ছিল অবশ্য। সূর্যকুমার বলে উঠলেন, ভুলে যাচ্ছেন মিস্টার মিত্তি, আমি সোমেশ্বর বর্ধনের সিন্ধু ও তার পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানতাম না। সূর্যকুমার বাবু, বলল ফেলুদা, এবারে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই। সোমেশ্বর বাবু আপনাকে খুব ভালো লেগেছিল, তাই না? তা লেগেছিল নিশ্চয়ই, তা না হলে আমাকে এখানে থাকতে বলবেন কেন? কেন ভালো লেগেছিল সে বিষয়ে আপনার কিছু বলার আছে? না, আমি যদি বলি যে আপনি তাকে প্রথম সন্তানের কথা মনে করে দিয়েছিলেন, ইনফ্যাক্ট তিনি বিশ্বাস করেছিলেন আপনিই তার বড় ছেলে। সোমেশ্বর বাবু, আমি কি খুব ভুল বলছি? কিন্তু আমার ছেলেই আমার শত্রু হলো শেষ পর্যন্ত। সূর্যকুমার বাবুর গলার আওয়াজ একটু পাতলা, যার ফলে তার ব্যক্তিত্বে কিছুটা হানি হয়।
আমি নিখিল বাবুর কণ্ঠস্বরেও ঠিক একই পাতলা ভাব পেয়েছি। চেহারা দাড়ি গোঁফ লাগিয়ে যতই পরিবর্তন করা যাক না কেন, কণ্ঠস্বর তো আর বদলানো যায় না। আমার মনে হয় এই কণ্ঠস্বরই সোমেশ্বর বাবু চিনেছিলেন। ঠিক বলেছেন মিস্টার মিত্তি, অখিলের গলার আওয়াজ আমি চিনেছিলাম। তাহলে সূর্যকুমার ও পঞ্চরত্নের কৃষ্ণটা জানতেন, আমি জানতে পারি। বললেন কি সূর্যকুমার ওকে অখিল বর্মা, কিন্তু সে কৃষ্ণ সিন্ধুকে ছিল না। আমি কিছুই চুরি করিনি। ঘরের মধ্যে একটা শরগোল পড়ে গেল। আমিও অবাক। কৃষ্ণ সিন্ধুকে ছিল না, তবে সেটা গেল কোথায়? না, কৃষ্ণ ছিল না ঠিকই, বলল ফেলুদা। আপনি চোর নন, আপনি খুনি। কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? চেঁচিয়ে উঠলেন সোমেশ্বর বাবু। এই যে আপনার কৃষ্ণ। ফেলুদা তার কোটের পকেট থেকে জিনিসটা বার করে তার সামনে টেবিলের উপর রেখে দিল। আপনার বাড়িতে দুবার চোর আসেনি, তিনবার এসেছিল। আমি যখন খবর পাই সূর্যকুমার এই বাড়িতে এসে থাকছে, তখনই আমার সাবধানতা অবলম্বন করার ইচ্ছাটা জাগে। নিখিল বাবুর সঙ্গে গলার আওয়াজ আর কথা বলার ঢঙে মিল পেয়ে আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল যে সূর্যকুমার আসলে অখিল বর্মা। উনি যখন নিজের পরিচয় গোপন করে রাখলেন, তখনই আমার মনে হলো যে ওর কোনো দূরভিসন্ধি আছে। তারপর জানতে পারলাম ওর রোজগার ভালো হচ্ছে না, উনি দেনা করে বসে আছে, প্রতিবারই লোকসান দিচ্ছে। তখনই আমি স্থির করি যে পঞ্চরত্নের কৃষ্ণটা সিন্ধুকে থাকতে দেওয়া উচিত নয়। দারোয়ানকে মোটা ঘুষ দিয়ে আমি বাড়িতে ঢুকি। তারপর বারান্দার থামবে উপরে উঠি। আমার হাত সাফাই জেলে সোমেশ্বর বাবুর বালিশের তলা থেকে চাবিটা নিয়ে সিন্ধু খুলে তার থেকে কৃষ্ণরা বার করে দিই। তারপর আবার একই পথে ফিরে আসি। দুঃখের বিষয়, আমি অবিনাশের হত্যাটাকে রুখতে পারলাম না। ইন্সপেক্টর ঘোষ ততক্ষণে এগিয়ে গেছেন সূর্যকুমারের দিকে। ফেলুদা বলল, এই একটা ব্যাপার, সেখানে আপনার ম্যাজিক খাটবে না অখিল বাবু। সোমেশ্বর বাবু উঠে এসে ফেলুদার হাতটা আঁকড়ে ধরলেন। আপনার জন্য আমার কৃষ্ণটা বেঁচে গেল, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। বাড়িতে এসে লালমোহন বাবু ফেলুদাকে বললেন, মশাই, এতদিন আপনার উপর ভক্তিভাবই ছিল, এবার ভয় ঢুকলো। আপনি যে তস্করের শিরোমণি, সেটা তো আগে জানা ছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমাদের কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটা পিডিএফ ফাইল আমাকে মেল করতে পারো AMIDD2607@gmail.com। হয়তো পরের কোনো সপ্তাহে তোমার পছন্দের গল্প শুনতে পারবে। খুব তাড়াতাড়ি আবার আসবো একটা জানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।